আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফয়সাল। ভিডিওতে আমরা প্রথমে দেখতে চলেছি লাকমাছড়া, এরপরে নীলাদ্রি লেক, এরপরে শিমুল বাগান, এরপরে বারিক্কা টিলা, এরপরে সাদা পাথর এবং সবশেষে পাহাড়ি ঝর্ণা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। জুলাই 2024-এ আমরা রওনা দিলাম ঢাকার সায়েদাবাদ, আরামবাগ এবং মহাখালী থেকে বিভিন্ন কোম্পানির বাস ছাড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য বাস সার্ভিসগুলো হচ্ছে মামুন, এনা, শ্যামলী, হানিফ, আল মোবারাকা ইত্যাদি। নন এসি বাসের ভাড়া 800 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 টাকা। আমাদের যেতে হবে সুনামগঞ্জের সুরমা ব্রিজ এলাকার মল্লিকপুর ঘাটে। এই ঘাট থেকে আমাদের আগে থেকেই রিজার্ভ করে রাখা আইটিএ এক্সপ্রেস নামক হাউসবোটটি ছাড়বে। রাত 10টার দিকে শ্যামলী পরিবহনের বাসে করে আরামবাগ থেকে রওনা দিলাম। বাসটি পরবর্তীতে সায়দাবাদ, সাইনবোর্ড এবং চিটাগাং রোড বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিল। পথিমধ্যে রাত 1:45-এ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উজান ভাটি নামক একটি হোটেলে যাত্রাবিরতি করে বাসটি। আমাদের বাস হবিগঞ্জের মিরপুর হয়ে সুনামগঞ্জে প্রবেশ করে। ততক্ষণে সূর্যোদয় হচ্ছে। গ্রামীণ পরিবেশে সূর্যোদয় দেখে অসাধারণ লাগলো। সকাল 6:20 আমরা সুনামগঞ্জের পূর্ব নির্ধারিত সুরমা ব্রিজ এলাকায় নেমে যাই। ইতিমধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। সুরমা ব্রিজ থেকে মল্লিকপুর ঘাটে হেঁটে যেতে সময় লাগে 10 মিনিটের মতো। এখানে এসে দেখি মুজিব 100 নামক পার্ক। এই পার্কের ভেতর দিয়ে গিয়ে একটুখানি এগিয়ে যেতেই পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত আইটিএ এক্সপ্রেস নামক হাউসবোটটি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন পৌঁছে গেছি টাঙ্গুয়ার হাওরে এবং আমরা আছি বর্তমানে আইটিএ এক্সপ্রেস নামে, যেখানে আমাদের রিজার্ভেশনটা ছিল সেখানে, এবং আমরা রয়েছি একেবারে সেই হাউসবোটের একবারে ছাদে, এবং এখানে রয়েছে মূলত খাওয়ার স্থান। তবে আজকের আবহাওয়াটা অনেক বেশি গ্লুমি, অনেক বেশি মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। এই কারণে ছাদে খুব একটা লোকজন এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমি নিশ্চিত যতই সময় বাড়বে ততই ধীরে ধীরে আরও বেশি সংখ্যক লোক উপরে আসতে আগ্রহী হবে। তো আমাদের সাথেই থাকুন, দেখুন বিভিন্ন পর্যায়ে আমরা কী করি। আশা করি ভালো লাগবে। আপনারা একটু আগে আমাদের বরাদ্দকৃত রুমটি দেখতে পেয়েছেন। এটি মূলত একটি কুইন ডিলাক্স রুম। মোট 13,300 টাকা ভাড়া, যার 6,000 টাকা অগ্রিম বাবদ আমরা পে করি এবং বাকিটা আমরা হাউসবোটে এসে পে করি। আমাদের রুমে বড় বেডের পাশাপাশি একটি অ্যাটাচ বাথরুম রয়েছে। রুমে আরও রয়েছে একটি টেবিল ফ্যান, একটি সিলিং ফ্যান, মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস চার্জ দেওয়ার জন্য একটি মাল্টিপ্লাগ, এছাড়া ব্রাশ, পেস্ট, সাবান এবং শ্যাম্পু। তবে এখানে বোট কর্তৃপক্ষ কোনো টাওয়াল দেয় না, তাই অবশ্যই টাওয়াল বা গামছা সাথে করে নিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ হবে। ভেতরে হাই কমোড থাকায় প্রেগনেন্ট মহিলা, অসুস্থ এবং বয়স্করাও সহজে ব্যবহার করতে পারবে। আপনারা এখন হাউসবোটটির লবি দেখতে পাচ্ছেন। এই বোটে মোট 5 জন স্টাফ রয়েছে ড্রাইভার সহ। 2টি কিং ডিলাক্স, 2টি কুইন ডিলাক্স, 2টি কাপল ডিলাক্স এবং 2টি ফ্যামিলি ডিলাক্স রুম রয়েছে বোটে। বোটের সামনে যে লবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 2টি করে মোট 4টি সোফা সেট। ইঞ্জিন রুম এবং রান্নাঘর বোটের পেছনের অংশে রয়েছে। এখানে উল্লেখ্য যে ফ্যামিলি ডিলাক্স রুমে অ্যাটাচ টয়লেট নেই, তার পরিবর্তে একটি কমন টয়লেট রয়েছে। যাদের অ্যাটাচ টয়লেট লাগবে তাদের জন্য কিং ডিলাক্স বা কুইন ডিলাক্স রুম নেওয়াটাই বেটার হবে। বোটে ওঠার পর আমাদের কলা এবং বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হলো, সাথে ছিল আনলিমিটেড চা, তবে রং চা। যদিও আমাদের বোট ছাড়ার কথা ছিল সকাল 8টায়, কিন্তু কিছু যাত্রী দেরি করে আসায় আমাদের বোট ছাড়তে ছাড়তে 9টা বেজে যায়। এই বোটে এসে পরিচয় হলো ম্যানেজারের সাথে। তার নাম আকিব, গ্রামের বাড়ি কক্সবাজার এলাকায়। খুবই চটপটে স্বভাবের এবং মার্জিত ব্যবহার ছেলেটির। বোট ছেড়ে দেওয়ার একটু পরেই সকালে নাস্তা পরিবেশন করা হলো। আইটেম হিসেবে ছিল খিচুড়ি, মুরগি, বেগুন ভাজা, ডিম ভুনা এবং চাটনি। আমরা সবাই মোটামুটি ভালোই ক্ষুধার্ত ছিলাম, তাই বেশ তৃপ্তি সহকারেই আহার করি। আমাদের ইচ্ছা ছিল ছাদে চেয়ার টেবিলে খাবার খাওয়া, কিন্তু বেরসিক বৃষ্টি তা হতে দেয়নি। প্রচণ্ড টায়ার্ড থাকায় খাবার পর রুমে এসে ঘুমিয়ে পড়ি। দুপুর 12টায় স্ন্যাক্স হিসেবে পাকা আম পরিবেশন করা হয়। আমরা রুমে থাকায় রুমে এসে পরিবেশন করা হয়। যাওয়ার পথে হাওরের জনজীবন এবং বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করি। বর্ষাকালে নৌকা ছাড়া চলাচল একেবারেই অসম্ভব। দুপুর 1:45-এ আমরা ওয়াচ টাওয়ার নামক স্থানে যাত্রাবিরতি করি। এখানে মূলত পানি একটু কম গভীর থাকায় নেমে ডুবাডুবি এবং জলকেলি করা যায়। ছোট কোষা নৌকায় করে কম গভীর পানিতে নেওয়ার জন্য অনেক মাঝি আসে, তবে এদের বেশিরভাগই শিশু। এমনই একজন শিশু মাঝি হচ্ছে আজহারুল। তার নৌকায় আমরা উঠে বসলাম। তার বয়স আনুমানিক 12-13 হবে। জানতে পারলাম যে সে 8 বছর বয়স থেকেই নৌকা চালাতে পারে। পড়ালেখা তেমন একটা না করলেও স্মার্টফোন চালাতে বেশ দক্ষ। বেশ কিছু ছবি এবং ভিডিও নিজ হাতে আমার মোবাইল দিয়ে তুলে দেয়। এখন আপনারা আমাকে বোটে দেখতে পাচ্ছেন, পেছনে নৌকা চালাচ্ছে আজহারুল। পানি মোটামুটি কম গভীর থাকায় আমরা লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে যাই। পানি বড়জোর বুক পর্যন্ত আসে। ইতোমধ্যে আরেকটি নৌকায় করে আরেকটি শিশু মাঝি চা এবং বিস্কুট নিয়ে হাজির হয়। 1 কাপ চা 10 টাকা নিয়ে নিলাম।
হাওরের পানিতে ডুব দিয়ে গরম চায়ে চুমুক দেওয়ার মজাই আলাদা। সেখানে প্রায় ২০ মিনিট সময় কাটালাম আমরা, এবং সেগুলো খুবই ভালো অভিজ্ঞতা ছিল। এই ২০ মিনিট পরেই আমরা আবার বোটে ফিরে আসি। সময় নৌকা ভাড়া বাবদ ১০০ টাকা ওকে প্রদান করি, সেই সাথে ২০ টাকা বকশিস বাবদ দেই আধার উঠু। ইতিমধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, আপনারাও আমার সাথে বৃষ্টির শব্দটা উপভোগ করুন। হাউসবোটের কর্মচারীদের কাছ থেকে জানতে পারলাম যে হাওরের পরিবেশটাই আসলে এমন। এই মেঘ, এই বৃষ্টি, এই রোদ, এর লুকোচুরি সারাদিন চলতেই থাকে। একটু পরেই আবার বৃষ্টি থেমে যায়, তখন আবার বেশ কিছু ট্যুরিস্ট উপরে চলে আসে ছাদে থেকে আশেপাশের সৌন্দর্য উপভোগ করার জন্য। হাওরের বুক চিরে আমাদের বোটটি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে টেকেরহাটের দিকে। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই হাউসবোটের এগিয়ে যাওয়া এই হাওরের বুকে যে একটা শব্দের সৃষ্টি করে এবং যে পানির বুকে একটা সুন্দর জলকেলির সৃষ্টি করে সেটা দেখানোর জন্য। চারপাশের সুন্দর মনোরম পরিবেশে আমাদের ইতিমধ্যে আবার ক্ষুধা পেয়ে গিয়েছিল। ততক্ষণে অবশ্য বেজে গেছে প্রায় ৩টা, এবং আমাদের লাঞ্চেরও সময় হয়ে গিয়েছিল। দুপুর ৩টার পর লাঞ্চ পরিবেশন করা হয়। আইটেম ছিল ভাত, রুই মাছ, মুরগি, আলু ভর্তা, টমেটো চাটনি, সবজি ভাজি এবং ডাল। হাওরের এই পরিবেশে আসলে ক্ষুধা একটু বেশিই লাগে। একটু মেঘলা পরিবেশ এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা ছাদে খাওয়ারই সিদ্ধান্ত নিই। পথে চলতে চলতে অন্যান্য হাউসবোটগুলোরও দেখা মেলে। আপনারা দেখতে পাচ্ছেন টেবিলে সুন্দর করে খাবার সাজানো রয়েছে। সৌভাগ্যক্রমে এখন একটু রোদও উঠে গেছে, যার ফলে আশেপাশের পরিবেশটাকে আরও সুন্দর লাগছে। ওই দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের মেঘালয়ে অবস্থিত। টেকেরহাটে যাওয়ার পথে এই রাস্তাটি বেশ সরু, তাই এখানে বেশ কিছু যানবাহনের একসাথে চলাচল চোখে পড়ে। টেকেরঘাট আসতে প্রায় ৮ ঘন্টা সময় লাগলো। পথে শুধু ওই ওয়াচ টাওয়ারের ওখানে ৪০ মিনিট যাত্রা বিরতি ছিল। এতটা সময় লাগবে এটা আমার ধারণার বাইরে ছিল। আমাদের বোট একেবারে ঘাটে না এসে একটু দূরে নোঙর করে, সেখান থেকে ওদের নিজস্ব ট্রলারে করে ঘাটে নিয়ে আসা হয় আমাদের। ঘাট থেকে নেমে বাইক ভাড়া করি লাকমাছড়া এবং নীলাদ্রি দেখতে। ভাড়া জনপ্রতি ১০০ টাকা করে, যদিও এখানে অন্যান্যরা আরও বেশি টাকা চেয়েছিল। তাই একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে এখানে দামাদামি সুযোগ রয়েছে, এবং দামাদামি করে কিছুটা টাকা বাঁচিয়ে নিতে পারলে আপনারই লাভ। লাকমাছড়া ও নীলাদ্রি লেক এ দুটি স্থান বেশ কাছাকাছি অবস্থিত, এবং এর অবস্থান সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টেকেরঘাট নামক গ্রামে। লাকমাছড়ার এক পাশে বাংলাদেশ ও আরেক পাশে ভারত। মূলত ভারতের লাকমাছড়া ঝর্ণার পানি এদিক দিয়ে বয়ে যায়। ভারতের একটু বেশি ভিতরে অবস্থিত হওয়ায় ঝর্ণাটা বাংলাদেশ অংশ থেকে দেখা যায় না। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি তাহিরপুরের ধর্মপাশা ইউনিয়নে, এবং এখানে আমরা প্রথমেই যে জায়গাটা দেখতে এসেছি সেটা হচ্ছে লাকমাছড়া, এবং লাকমাছড়াতে এখানে আমি এখন আছি। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে পাহাড়, এবং আরও এর কিছু ভিডিও আপনারা এখন সামনেই দেখতে পাবেন। তো এখানে আসার জন্য সর্বপ্রথম ওই ঘাট থেকে নামার পরে আর কি বাইক পাওয়া যায় ১০০ টাকা করে জনপ্রতি। আমরা লাকমাছড়া এবং নীলাদ্রি লেক এই দুটো দেখব। তো চলুন আমরা দেখি। তো লাকমাছড়ার প্রধান আকর্ষণ বলতে গেলে এই বিস্তীর্ণ ভূমিকেই বলতে হবে, যার মাঝে দিয়ে এই স্বচ্ছ পানির ঝর্ণাটি বয়ে গিয়েছে। তো এখানে ঘুরে দেখতে গেলে অবশ্যই একটা শক্ত চপ্পল বা স্যান্ডেল জাতীয় জিনিস থাকলে ভালো হবে, যেগুলো পানিতে কোনো ক্ষয় হয় না। এবং এই স্থানটাতে তুলনামূলক আস্তে হাঁটাটাই বেটার, কেননা একটু দ্রুত হাঁটতে গেলে কাদামাটিতে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি সেখানে বেশ কিছু ট্যুরিস্টকে দেখতে পেয়েছি যারা একটু দ্রুত হাঁটতে গিয়ে এরকম পা পিছলে পড়ে গিয়েছে। এখানের অন্যতম আরেকটি আকর্ষণীয় স্থান হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত, যেখানে শুধুমাত্র একটি সাইনবোর্ড দিয়ে মূলত আলাদা করা হয়েছে দেশটিকে, যদিও এখানে কোনো প্রহরা নেই। তো এখানে আমরা ২০ মিনিটের মতো সময় কাটিয়ে এখন চলে যাব নীলাদ্রি লেক দেখতে। এই নীলাদ্রি লেকটির প্রকৃত নাম হচ্ছে শহীদ সিরাজ লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা ও পাহাড়ের সমন্বয়ে নীলাদ্রি লেককে বানিয়েছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। এই লেকটি আসলে চুনাপাথরের পরিত্যক্ত খনির একটি লাইমস্টোন লেক। লেকের পানিতে চাইলে বোট ভাড়া করেও ঘুরে আসা যায়। ভাড়া জনপ্রতি ১০০ টাকা। আমরা নৌকায় ওঠার চেয়ে বরং এর আশেপাশে টিলাতে বসে সৌন্দর্য উপভোগ করাটাই ভালো মনে করলাম। তবে যারা বোটে করে ঘুরতে চান তাদের জন্য সেই অভিজ্ঞতাটি মোটেও খারাপ কিছু হবে না। আমরা সেখানে দারুণ কিছু সময় কাটিয়ে আমাদের হাউসবোটে আবার ফিরে আসি। তবে ফিরে আসার আগে আমরা খুব দারুণ একটি অভিজ্ঞতা অর্জন করি, সেটি হচ্ছে এই নীলাদ্রি লেকের পাড়ে
সূর্যাস্ত দেখা, যেটি আমাদের খুবই দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে এবং পুরো ট্যুরেরই বলতে গেলে অন্যতম আকর্ষণীয় একটি দিক ছিল এটি। এই পাহাড়ের টিলাগুলো খুব একটা উঁচু না হওয়ায় উপরে ওঠা এবং নেমে আসাটা বেশ সহজ এবং যে কেউই পারবে বলে আশা করা যায়। আমি দেখতে পেলাম এই লেকটি অনেক ট্যুরিস্টের মনোরঞ্জন করছে এবং আসলেও একটি দর্শনীয় জায়গা বলতেই হবে। আমরা যতক্ষণ এই স্থানটিতে ছিলাম প্রতিটি সেকেন্ড এনজয় করেছি। হাউসবোটে ফিরে আসার পর রাত 8টার দিকে মুড়ি এবং চানাচুর মাখা পরিবেশন করা হয়। রাত 11টার দিকে ডিনার পরিবেশন করা হয় ভাত, ডাল, আলু ভর্তা, শুটকি ভর্তা ও হাঁসের মাংস। ছাদে বসে কৃত্রিম লাইটের আলোতে চারপাশে শুধু হাওরের পানির কলকাকলি এবং রাতের নীরবতা মিলে এক অদ্ভুত সুন্দর মোহনীয় পরিবেশ তৈরি হয়। খাওয়ার পরে রুমে গিয়ে শুতেই ঘুম চলে আসে। আসলে আগের রাত থেকেই আমরা ভালোভাবে ঘুমোতে পারিনি, তাই 12টার পর জেগে থাকাটা খুবই কঠিন ছিল আর এভাবেই প্রথম দিনটা কেটে যায়। পরদিন সকালে ঘুম ভাঙে 5:30টার দিকে। জেগে ওঠার পরপরই টের পাই যে বোটটি চলতে শুরু করেছে। পরে অবশ্য ড্রাইভারের কাছ থেকে জানতে পারি যে ভোর 5টায় বোট ছেড়েছে। আমাদের বোট 8:30টায় আমাদের পরবর্তী গন্তব্য শিমুল বাগান পৌঁছায়। এবার শিমুল বাগান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। 2002 সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিগাঁও গ্রামে প্রায় 100 বিঘা জমির ওপর এই শিমুল বাগানটি প্রতিষ্ঠিত হয়। সাবেক বাদাঘাট ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল আবেদীন নিজের জমির ওপর প্রায় 3000 শিমুল গাছ রোপণ করে এই বাগানটি তৈরি করেন। এই বাগানে প্রবেশ মূল্য 30 টাকা। বাগানের পজিশন খুবই দারুণ, এক পাশে ভারতের মেঘালয় ও আরেক পাশে জাদুকাটার নদী। মূলত বসন্তকালে বাগানটি লাল শিমুল ফুলে ভরে ওঠে, তবে বর্ষাকালেও এর সৌন্দর্য কোনো অংশে কম নয়। এখানে রয়েছে হর্স রাইডিংয়ের ব্যবস্থা, জনপ্রতি 100 টাকা করে রাইড, আনুমানিক 20 থেকে 25 মিনিটের মতো ওরা একটা রাইড দিয়ে থাকে। হাউসবোটের কাছেই নোঙর করায় শিমুল বাগান থেকে যেতে কোনো অটো বা মোটরসাইকেলে উঠতে হয় না। আমরা আধা ঘন্টার মতো শিমুল বাগানে অবস্থান করে আবারও হাউসবোটে ফিরে আসি। এই পুরোটা সময়ে গুড়ি গুড়ি বৃষ্টি আমাদের সঙ্গে ছিল, তবে সেটা ভ্রমণের অভিজ্ঞতাকে একেবারে নষ্ট করে দিতে পারেনি। আপনারা এখন বালুচরের কিছু অংশ বিশেষ দেখতে পাচ্ছেন, যা একেবারে শিমুল ঘাটের বাইরেই অবস্থিত। আমরা বোটে ওঠার পরপরই বোটটি ছেড়ে দেয় এবং ছেড়ে দেওয়ার একটু পরেই সকালে নাস্তা পরিবেশন করা হয়, যা মূলত গতকালকের আইটেমগুলোই ছিল। একই রকম আইটেম হওয়ার কারণে সেগুলোর ছবি আজকে আর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। এইমাত্র নোঙরটি উপরে তুলে আনা হয়েছে। এখন আমরা ধীরে ধীরে শিমুল বাগানের বাদাঘাট ত্যাগ করছি। বেরিয়ে আসার সময় আমরা দেখতে পেলাম যে আরও সারি সারি হাউসবোট এখানে বাঁধা রয়েছে, যারা এই শিমুল বাগান পরিদর্শনে এসেছে ট্যুরিস্ট নিয়ে। আমাদের হাউসবোটটি আবার পূর্ণ গতিতে চলতে শুরু করে। এরই মধ্যে দেখা যায় ট্যুরিস্টদের ভিতরেও একটু চাঞ্চল্য দেখা যায়, কারণ আবহাওয়া একটু ভালো হওয়ার কারণে বেশিরভাগ ট্যুরিস্টই তাদের রুম থেকে বের হয়ে আসে। আমাদের হাউসবোটটি 9টার দিকে ছেড়ে দিয়ে 11টার দিকে পৌঁছায় তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের লাউরের গলা এলাকায়। ইতিমধ্যে অবশ্য রসগোল্লা পরিবেশন করা হয় টিফিন হিসেবে, সাথে চা, বিস্কুট এবং কলা তো ছিলই। লাউরের গড়ে নেমে অন্যান্য বারের মতো এবারও একটি বাইকারের সাথে আমি একটা কন্ট্রাক্ট করি। একটা হচ্ছে এমন যে এখানে মোট 4টি দর্শনীয় স্থান রয়েছে, সেগুলো হচ্ছে বারিক্কা টিলা, কালো পাহাড়, সাদা পাথর এবং পাহাড়ি ঝর্ণা। মোট 300 টাকার চুক্তি হয়। আপনারা গেলে এখানেও দামাদামি করে নিতে পারবেন, কেননা আমি এমনও দেখেছি যে কারো কাছ থেকে 500, 1000 টাকা পর্যন্ত ওরা নিচ্ছে। বারিক্কা টিলা মূলত সীমান্ত এলাকা, এক পাশে ভারতের মেঘালয়, আরেক পাশে বাংলাদেশ, মাঝে জাদুকাটা নদী। এলাকাটি অনেক উঁচু, একেবারে মেঘের কাছাকাছি। এখানে 40টির মতো আদিবাসী পরিবারও থাকে, যারা মূলত খাসিয়া। পাহাড়ের গায়ে নানা রঙের মেঘের খেলা চলতেই থাকে। পাহাড় আর মেঘের সম্মিলনে এক অপরূপ শোভা দেখা যায়। মেঘ কখনো সবুজ পাহাড়কে আলিঙ্গন করছে, আবার কখনো বৃষ্টি হয়ে ভিজিয়ে দিচ্ছে। কথায় কথায় জানতে পারলাম বাইক রাইডারের নাম তাজুল ইসলাম। এই এলাকায় যোগাযোগ ব্যবস্থা এবং দারিদ্র্যের কারণে শিক্ষার হার অনেক কম। এসএসসি পাশ করতেই তাজুলকে বাইক রাইডিংকে পেশা হিসেবে নিতে বাধ্য হতে হয়েছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন কালো পাহাড় নামক এলাকাটি, যদিও এলাকাটি খুব আকর্ষণীয় বলে মনে হয়নি আমার কাছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী গন্তব্য সাদা পাথরে।
এখন আপনারা দেখছেন সাদা পাথর নামক এলাকা। মূলত পাহাড়ি ঝর্ণা থেকে বেয়ে আসা সাদা পাথরগুলো একটা রাস্তার মতো তৈরি করেছে এখানে। সাথে সুন্দর একটি নালাও রয়েছে। আমি কিছুক্ষণ এই নালার পানিতে পা ভিজিয়ে নিলাম আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করলাম। তারপর রওনা হলাম ঝর্ণা দেখতে। ভ্রমণ পিপাসুদের জন্য এই লাউরেরগড় এলাকায় এলে সাদা পাথর এলাকাটি অবশ্যই আমার রিকমেন্ডেশনে থাকবে। ঝর্ণাটা একেবারে গ্রামের ভেতরে, আঁকাবাঁকা পাহাড়ি পাথুরে পথ দিয়ে যেতে হয়। তবে ঝর্ণাটা দেখে সত্যিই একেবারে মন ভরে গেল। মনে হলো অনেকটা মাধবকুণ্ড জলপ্রপাত। অনেকেই দেখলাম এখানে গা ভিজিয়ে নিচ্ছে। আমিও একটু গা ভিজিয়ে নিয়ে বোটে ফেরার রাস্তা ধরলাম। বাইকে উঠে রওনা দেওয়ার একটু পরেই প্রকৃতি ধরা দিল রুদ্র রূপে। প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তাজুলের কাছে জানতে পারলাম এখানকার আবহাওয়া এমনই। মেঘের খুব কাছে হওয়ায় রোদ বৃষ্টির লুকোচুরি খেলা এখানে চলতেই থাকে। এখানে কখনোই খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হয় না। আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ। অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা একটি দোকানে আশ্রয় নিতে বাধ্য হই। ইতিমধ্যে বেশ দেরি হওয়ায় এক পর্যায়ে বৃষ্টি উপেক্ষা করি বাইকে করে বোটে ফিরে আসি। বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে যাওয়ায় বোটে এসে ছাদে গিয়ে আরও ভালোভাবে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজলাম। তারপর রুমে গিয়ে গোসল সেরে কাপড় পাল্টে গরম গরম চা পান করলাম। সে অনুভূতিটা এক কথায় দারুণ ছিল। আমাদের বোট 12:30টায় লাউরেরগড় এলাকা থেকে ছেড়ে দেয়। এবার গন্তব্য আবার সেই সুনামগঞ্জ শহরের মল্লিকপুর ঘাট, অর্থাৎ যেখান থেকে আমাদের যাত্রা শুরু হয়েছিল। দুপুরে লাঞ্চের পরে বিকালের দিকে নুডলস পরিবেশন করা হয় নাস্তা হিসেবে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সন্ধ্যা 7টার দিকে আমাদের হাউসবোটটি মল্লিকপুর ঘাটে এসে পৌঁছায়। এরপরে আমরা একটি অটো ভাড়া করে চলে আসি সরাসরি সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে, কারণ এখান থেকেই আমরা ঢাকার বাসে উঠব। তো ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণের ভালো মন্দ দিকগুলো আরেকবার উল্লেখ করতে চাই। এখানে আসলে সবগুলি জায়গায় আপনার ভালো লাগবে, কেননা সবগুলোই ন্যাচারাল বিউটিতে পরিপূর্ণ। খারাপ লাগার দিকগুলো বলতে গেলে প্রথমেই বলতে হবে যে বোটে খাবারের মান আরেকটু ভালো হতে পারতো। এছাড়া বোট কর্তৃপক্ষ কোনো র্যাফেল ড্র, কুইজ বা লটারির আয়োজন করলে যাত্রীদের মাঝে মিক্সিং এবং জেলিংটা আরেকটু ভালো হতো। ব্যবহারের জন্য সরবরাহকৃত পানিটি আরেকটু পরিষ্কার হলে ভালো হতো, ইত্যাদি। তবে তারা যতটুকু ফ্যাসিলিটি প্রোভাইড করেছে সেটাকেও খারাপ বলা যাবে না কোনোভাবেই। টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যেতে চাইলে বেশ কয়েকটি বিষয় মাথায় রাখা দরকার, যেমন সাথে ছাতা অথবা রেইনকোট রাখা, চপ্পল বা স্যান্ডেল একটু ভালো মাপের শক্ত হলে ভালো হয়। হাউসবোট কর্তৃপক্ষ কোনো টাওয়াল দেয় না, তাই সাথে করে অবশ্যই একটি টাওয়াল বা গামছা রাখতে হবে। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে অনুরোধ করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।